আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ বোর্ডে আমি তিনটি বড় বড় করে শব্দ লিখে রেখেছি, তিনটি অসীম, অসংজ্ঞায়িত, অনির্ণেয়। যখনই তুমি ম্যাথ নিয়ে কাজ করবে, যখনই তুমি ম্যাথের একটু আনাচে কানাচে দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে, তখনই তোমাকে বারবার এই তিনটা জিনিস অনেক গুতাগুতি করবে, মানে অনেক খোটাবে। তুমি যদি ক্লাস 8-এ যখন তোমার ত্রিকোণমিতির কথা বা ত্রিকোণমিতির স্মৃতি মনে করো, তুমি লেখাটা দেখছিলা tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, ঠিক আছে। আবার যখন তুমি একটু বড় হয়েছো, তুমি শুনছো কি সামথিং ডিভাইড বাই জিরো মানে ইনফিনিট, অসীম, ঠিক আছে। সামথিং ডিভাইড বাই জিরো মানে কি অনেক বড় একটা ভ্যালু, অসীম। হ্যাঁ, কখনো এটা আবার একটু বড় হওয়ার পরে ইন্টার ওঠার পরে শিখছো কি পজিটিভভাবে অসীম হইতে পারে, নেগেটিভভাবে অসীম হইতে পারে। খুবই উল্টাপাল্টা চিন্তা ভাবনা, নেগেটিভ থেকে পজিটিভ অসীমের দিকে চিন্তা ভাবনা। তোমরা যদি তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টারের কথা মনে রাখো, বায়োসেভার লর মধ্যে আমরা পড়ছিলাম অসীম দৈর্ঘ্যের তার যেটা মাইনাস নেগেটিভ থেকে প্লাস নেগেটিভের দিকে যায়, অথবা বাস্তব রেখা এটা মাইনাস নেগেটিভ থেকে প্লাস নেগেটিভের দিকে যায়, এ ধরনের জিনিসপত্র। অর্থাৎ অসীম, অসংজ্ঞায়িত, দুইটা জিনিস তুমি শিখে গেলা। এরপরে কি আসে? এরপরে আসে অনির্ণেয়, যেটা তোমরা ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশনের লিমিটে গিয়ে পড়বা, অনির্ণেয় আকার। ওকে, এখন এই অনির্ণেয় আকার আবার ক্লাস 9-10 তুমি ফায়ার মতো পড়ছিলে, চোখে পড়ে নাই আর কি। যাই হোক, আমি আজকে এই তিনটা জিনিস নিয়ে একটু হালকা আলোচনা করার চেষ্টা করব। আসলে এগুলো আসলে কি বুঝায়, কখন অসীম বলি, কখন এটাকে আমি অসংজ্ঞায়িত বলি, অসীম আর অসংজ্ঞায়িত কখন মিলে যায়, অর্থাৎ সিমিলার টাইপের একটা মিনিং বহন করে, সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে। সো একদম বেসিক থেকে আসি। অসংজ্ঞায়িত, একদম প্রথমটা যেটা সবার আগে তুমি দেখছিলা কি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হয়। খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি, তো আসলে আমরা ফার্স্টে অসংজ্ঞায়িত নিয়ে আলোচনা করতেছি, যেহেতু বা এগুলো মুছে দিয়ে অসংজ্ঞায়িত নিয়ে একটু কথা বলি, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছি যাতে তোমরা একটু মজা পাও। ওকে, যাই হোক, সো দেখো tan 90 ডিগ্রি, আমরা কি জানতাম tan 90 ডিগ্রিকে কি বলা যাবে? sin 90 ডিভাইডেড বাই cos 90। এখন আমরা এটাও জানি sin 90-কে বলা যায় 1, cos 90-কে বলা যায় 0, সো 1/0, অর্থাৎ এই যে এখানে চলে আসছে। এখন এই 1/0টাকে আমরা কি বলবো? আমরা তো শিখে আসছি সামথিং বাই 0 মানে কি হয়? অসীম। বাট এখানে কিন্তু আবার বলা হয় কি, তুমি যদি ক্লাস 8-এর ওই ছকটাকে মনে করার চেষ্টা করো, tan 90 ডিগ্রি কিন্তু অসংজ্ঞায়িত বলা হয়। কেন অসংজ্ঞায়িত বলা হয়? একদম বাংলা ভাষায় যাই। অসংজ্ঞায়িত বলতে আমি কি বুঝবো? যার সংজ্ঞা দেওয়া যায় না। এখন খেয়াল করে দেখো তো, তুমি যদি মনে করার চেষ্টা করো, তোমার একটা সমকোণী ত্রিভুজের এটা যদি হয় থিতা, তাহলে এই হইল আমার লম্ব, এই হইল আমার ভূমি, অ্যান্ড অবভিয়াসলি আমার tan থিটা ইজগুলো আমি কি বলার চেষ্টা করতাম? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার মাথায় আনার চেষ্টা করো, থিতার মানটা 90 ডিগ্রি। কি মাথায় আনার চেষ্টা করতেছো? এই থিতার মানটা 90 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? এই আমার লম্বটা, তারপর এই আমার ভূমিটা, আর কি বললাম এই থিতার মান 90 ডিগ্রি, অর্থাৎ কি এই দেখো তো আমার অতিভুজটা কই যাচ্ছে গা, দেখতেছো তো 90 ডিগ্রি যেহেতু বলছো না? তাহলে তুমি বলো তো, এইখানে যখন আমি tan থিতার মধ্যে থিতার মানটা 90 ডিগ্রি কল্পনা করার চেষ্টা করতেছি, তাহলে এটা কি কোনো সমকোণী ত্রিভুজ ফর্ম করতেছে, নাকি একটা জাস্ট নর্মালি খোলা ত্রিভুজ যেহেতু অসীমে মিলিত হয়েছে এই ধরনের একটা ব্যাপার স্যাপার ফিল আসতেছে? অবশ্যই বুঝতে পারতেছো এটা ত্রিভুজই ফর্ম করতেছে না। অর্থাৎ যখন তুমি থিতার মানটা 90 ডিগ্রি বলতেছো, তখন কিন্তু আমাদের এই সিনারিওটা যেটা আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করেই এনেছিলাম, ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপার স্যাপারগুলো, ওই সমকোণী ত্রিভুজটাই কিন্তু এখানে আর থাকতেছে না। তো তুমি আনছো জিনিসটা কি, টেনজেন্ট অনুপাতটা তুমি আনছো কইভাবে? সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত। যখন তুমি থিতার মানটা 90 ডিগ্রিতে নিয়ে যাচ্ছ, তখন তুমি মূলত কোনো প্রকার লম্ব বা ভূমির অনুপাত পাওয়ার জন্য একটা সমকোণী ত্রিভুজই সংজ্ঞায়িত করতে পারতেছো না। এই কারণে এটাকে বলা হচ্ছে কি অসংজ্ঞায়িত। এটা কিন্তু অনির্ণেয় না, এটা তুমি নির্ণয় করতে পারবা। অবশ্যই তুমি 1/0 কত হয় সেটা নির্ণয় করতে পারবা, কিন্তু তুমি এটার কোনো সংজ্ঞা দিতে পারবা না। কেন? কারণ আমরা এটা শিখে আসছিলাম কীভাবে, এই যে 10, দেখো আমি আবার বলতেছি 1/0 এটার সংজ্ঞা দেওয়া যায়, ওইটার কাহিনী না। সংজ্ঞা দেওয়া যায় না কার? tan 90 ডিগ্রির সংজ্ঞা দেওয়া যায় না। কেন সংজ্ঞা দেওয়া যায় না? কারণ tan 90 ডিগ্রি হইতে হলে এইখানে যে সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, ওই সমকোণী ত্রিভুজটাই আমার এখন নাই। সুতরাং আমার সমকোণী ত্রিভুজ গায়েব, একদম সোজাসাপটা জিনিস, সমকোণী ত্রিভুজ নাই। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আমার tan 90 এটাকে আমি সংজ্ঞায়িত করতে পারতেছি না, কারণ আমার ত্রিকোণমিতিক অনুপাত সংজ্ঞায়িত করার জন্য আমার একটা সমকোণী ত্রিভুজ লাগবে। তো সমকোণী ত্রিভুজ নাই, সুতরাং আমার এখানে আর সংজ্ঞায়িত করা সম্ভব হচ্ছে না। কাকে সংজ্ঞায়িত করা সম্ভব হচ্ছে না? tan 90 ডিগ্রিকে, অথবা cot 0 ডিগ্রিকে, অথবা যদি আমরা cosec 0 ডিগ্রির কথা বলি, অথবা আমরা sec 0 ডিগ্রি, বেসিক্যালি দাঁড়াও cosec 0 ডিগ্রি না, cosec 0 ডিগ্রি বেসিক্যালি কি হয়? 1/sin 0 ডিগ্রি হয়।
তো এটাকেও তুমি অসংজ্ঞায়িত বলো। আবার সেমভাবে সেক 90 ডিগ্রি, এটাও কি হয় 1/cos 90 হয়, এটাও সেমভাবে, মানে এগুলোকে তুমি সংজ্ঞায়িত করতে পারো না, বিকজ সমকোণী ত্রিভুজটাই পাওয়া যায় না আর কি। যাই হোক, এই হলো মোটামুটি কথাবার্তা। কিসের এই কথাবার্তাটা হলো আমার একদম খাঁটি বাংলা ভাষায় অসংজ্ঞায়িতর ব্যাপারে, মানে যার তুমি সংজ্ঞা দিতে পারছো না। গেল, আশা করি এখন বুঝতে পারবো অসংজ্ঞায়িত জিনিসটা কি, যে জিনিসের সংজ্ঞা দেওয়া যায় না। ওকে, সো আমি তোমাদের একদম ছোটোবেলার উদাহরণ 1090 ডিগ্রিকে নিয়ে আসলাম, 1090কে নিয়ে এসে এই কাজটা করে ফেলার চেষ্টা করলাম। আমি আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি যে অসংজ্ঞায়িত কনসেপ্টটা কি। এবার আসো, ভাইয়া বলতেছিলাম না 1/0 কিন্তু অসংজ্ঞায়িত না, এটা কিন্তু অসীম। আমরা শিখেছি সামথিং বাই 0 = ইনফিনিটি, এটা 1/0 ভ্যালু সত্যি। এখন যেটা মজাদার ব্যাপার, এই 1/0 = ইনফিনিটি কীভাবে হয়, বা এটাকে কেন আমি অসংজ্ঞায়িত বলতেছি না তা একটু বলি। অসংজ্ঞায়িত বলতেছি না কারণ এটাকে সংজ্ঞা দেওয়া যাবে, এটাকে তুমি বলতে পারবো কি 1কে 0 দিয়ে ভাগ করছি। সো তুমি ডিফাইন করতে পারতেছো এই ভগ্নাংশটা কি। এটা হলো এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশের লব 1 হর 0, সংজ্ঞা দিতে পারলা। যে ভগ্নাংশে ভাজ্য 1 ভাজক 0, সংজ্ঞা দিতে পারলা। যে ভগ্নাংশে 1কে 0 দিয়ে ভাগ করা হচ্ছে, আবার তুমি সংজ্ঞা দিতে পারতেছো। সো এখানে তুমি সংজ্ঞা দিতে পারতেছো, দ্যাটস তো এটা কি অসংজ্ঞায়িত না, এটা সংজ্ঞায়িত করা যাচ্ছে। এবং এই ভাগফলটার মান অসীম কেন বলতেছি, লেট আস চেক দ্যাট। খেয়াল করে দেখো ভাগ ব্যাপারটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করেছি। হোয়াট ইজ ডিভিশন? ধরো তোমাকে বলা হচ্ছে তুমি 25কে 5 দিয়ে ভাগ করো। 25কে কত দিয়ে ভাগ করো? 5 দিয়ে। আমরা যেরকম গুণ বলতে বুঝি বারবার যোগ, ভাগ বলতে মূলত বোঝানো হয় বারবার বিয়োগ। এখন তুমি খেয়াল করে দেখো 25 থেকে তুমি 5কে কতবার বিয়োগ করলে তুমি 0 পাও? 5 5 5 5, দেখো 25 থেকে 5 গেলে 20, 15, তারপর হলো কত 10, এরপরে 5, এরপরে আবার 5 গেলে আলটিমেটলি তোমার কত আসতেছে? 0 আসতেছে। তো খেয়াল করে দেখো 25 থেকে 5কে তুমি কতবার বিয়োগ করে বিয়োগফল 0 পাইলা? 1 2 3 4 5। সুতরাং 25কে 5 দিয়ে ভাগ করলে তোমার ভাগফল কত আসা উচিত? 5। এই হলো আমার ভাগের একদম বেসিক কনসেপ্ট। ক্লাস 6 অথবা 7-এ আমরা এটা নিয়ে আলোচনা করি যে ভাগ মূলত আসলে বারবার বিয়োগ। ওকে, 6 7 না 5 থেকে বোধহয় আলোচনাটা আসে। এখন বারবার বিয়োগ কতক্ষণ পর্যন্ত করব, মানে যতক্ষণ পর্যন্ত কইরা আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। ওকে, এরপরে এই কনসেপ্টটাকে আস্তে আস্তে একটু বিল্ড আপ করে করে দশমিকের ভাগ করা হয়। দশমিকের পরের পূর্ণ সংখ্যার পরের অংশটা কেমন হবে না হবে এগুলো নিয়ে আলোচনা করা হয়। এটা আমরা আজকে বুঝবো না, এটা ফার্দার যদি কখনো প্রয়োজন হয় আর কি। আমাদের তো হালকনেস্টাইনের তো আর ছোটোখাটো অনেকগুলো ব্রাঞ্চেস আছে, সো অন্য কোনো জায়গায় এই ভিডিওটা যাবে। যাই হোক, আমি একটু বড়দের কথাবার্তা বলছি, এখানে আবার ফিরে আসি। তো এখন 1 থেকে 0কে ভাগ করা, মানে 1 দিয়ে 0কে ভাগ করা জিনিসটা তাহলে কী হচ্ছে? 1 থেকে তোমার 0কে বিয়োগ করে 0 আনতে বলতেছে। 1 থেকে তুমি 0কে বিয়োগ করে কি আনবা? 0 আনবো, অর্থাৎ 1 থেকে 0কে মাইনাস করে 0 আনবে। এখন তুমি বলো তো 1 থেকে তুমি 0কে কতবার বিয়োগ করলে 0 আসবে? তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা সবাই মোটামুটি বুঝতে পারতেছো। 1 থেকে তুমি 0কে যদি 1 কোটি, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ কোটি যতবারই বিয়োগ করো না কেন, 1 থেকে 0কে বিয়োগ করে তুমি কখনো কিন্তু কি পাবা না, কখনো তুমি 0 পাবা না। এই কারণে ধরে নেওয়া হয় কি, ধরে নেওয়া হয় যে অসীমে কোনো একটা সংখ্যা আছে, অসীমে কোনো একটা কাহিনী ঘটছে যেখানে বিয়োগ করে বিয়োগফলটা কি আসছে? 0 আসছে। ওকে, তো এই কারণে ধরে নেওয়া হয় কি 1 থেকে 0কে যেহেতু অসীমবার বিয়োগ করে আমার বিয়োগফলটা 0 আসে, সুতরাং 1কে যদি আমি 0 দিয়ে ভাগ করি আমার ভাগফলটা অসীম কিছু একটা হবে। ওই যেমন 25 থেকে 5কে 5 বার বিয়োগ করে আমি কি পাইছি? বিয়োগফল 0 পাইছি। এই কারণে আমি বলছিলাম কি 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 5 হবে। আবার আমি ধরো যদি তোমাকে বলতাম 10 থেকে 10 ভাগ 5, এটা সময় তুমি 2 বলতা। কিভাবে বলতা? কারণ 10 থেকে 5কে কয়বার বিয়োগ করে 0 পাচ্ছ তুমি? এই যে একবার, এই যে 2 বার। সো 10 থেকে 5কে 2 বার বিয়োগ করেই তুমি 0 পাচ্ছ। দ্যাটস ওয়াই 10/5 লিখতেছি কি 2। যতবার বিয়োগ করে 0 আসতেছে সেটাই আমার কি? ভাগফল। এখানে 0কে কতবার বিয়োগ করে 0 আসতেছে? অসীম সংখ্যক বার। দ্যাটস ওয়াই আমি কি বলতেছি 1/0 ইনফিনিটি অথবা অসীম। কথা ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। সো অসীমের কনসেপ্টটা কি? অসীমের কনসেপ্ট হলো যে এটা অনেক বড় একটা মান হইতে পারে অথবা অনেক ছোট একটা মান হইতে পারে, যেটা আমরা কল্পনা করতে পারতেছি যে অনেক বড়। এমন না যে অকল্পনীয়, এটা এমন না যে ইমাজিনারি নাম্বার, মানে এটা আমার একদম চিন্তা জগতের বাইরে, রিয়েল নাম্বার না, এমন না জিনিসটা। এটা হইতে পারে ইনফাইনাইট নাম্বার, মানে গণনা করা যাবে এমন একটা বিশাল নাম্বার। আবার হইতে পারে যে গণনা করা যাবে না এমন একটা বিশাল নাম্বার, বাট চিন্তার মধ্যে, মানে কি এই যে 1 থেকে যে 0কে অনেকবার বিয়োগ করা লাগবে এটা আমি চিন্তা করতে পারতেছি। দ্যাটস ওয়াই এটা কি হবে? দ্যাটস ওয়াই এটা একটা অসীম সংখ্যা হবে, বাট এটাকে আমি অকাল্পনিক
কল্পনা করা যাচ্ছে না এই ধরনের শব্দ বলবো বা এই ধরনের শব্দ ইউজ করবো না, শুধু বলবো কি 1কে 0 দিয়ে ভাগ করলে ভাগফল অসীমে কোনো একটা সংখ্যা হবে, অসীমে মানে আমি কল্পনা করতে কিন্তু পারছি, সেটা অকল্পনীয় না, অসীম একটা মান, এটা অনেক বড় হইতে পারে অনেক ছোট হইতে পারে, ওইটা নিয়ে আমাদের কনসার্ন থাকার দরকার আর নাই। এই হলো আমাদের অসীম নিয়ে কথাবার্তা। এবার আসো অনির্ণনীয় কথাবার্তা, অনির্ণেয়। এখন এটা তুমি বুঝতেই পারতেছো বাংলা কথা কি, যেটা তুমি নির্ণয় করতে পারো না, এক্স্যাক্টলি সংজ্ঞা দিতে পারো বাট তুমি নির্ণয় করতে পারো না। তার দুইটা উদাহরণ দিচ্ছি, একটা 0/0 আর একটা দিব আমি 1⁻∞। এই দুইটাকে আমরা অনির্ণেয় বলি। তো কেন বলি? প্রথমে আসো 0/0। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস ভাবো তো, তুমি যদি 2কে 2 দিয়ে ভাগ করো ভাগফল কত আসবে? 1। তুমি যদি 3কে 3 দিয়ে ভাগ করো ভাগফল কত আসবে? 1। তুমি যদি n-কে n দিয়ে ভাগ করো ভাগফল কত আসবে? 1। এর মানে কি, তুমি যদি 0কে 0 দিয়ে ভাগ করতে ভাগফল কত আসার কথা? 1। ইজি জিনিস ভাইয়া, নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে কেন অনির্ণয় বলতেছি? খেয়াল করো, অন্য কনসেপ্ট লাগাই। 0/0 মানে কি? মানে হলো যে 0 থেকে 0কে বিয়োগ করা, বিয়োগ করে বিয়োগফল 0 কখন আসে চেক করা। 0 থেকে 0 বিয়োগ গেলে কত আসে? 1 আসে। একবার বিয়োগ করছো, সরি একবার বিয়োগ করছো, বিয়োগ করে কি পাইছো? 0 থেকে 0 বিয়োগ করলে 0 আসে, 0 থেকে 0 বিয়োগ করলে 0 আসে। কয়বার 0কে বিয়োগ করছো? একবার বিয়োগ করছো 0কে, ভাগফল কত হওয়ার কথা? 1। আচ্ছা, এবার 0 থেকে আমি 0কে 2বার বিয়োগ করলাম, কয়বার বিয়োগ করলাম? 2বার। তখন আমার বিয়োগফল কত আসলো? 0 আসলো। অর্থাৎ 2বার বিয়োগ করেও সেম কাহিনী করতেছে, তাহলে তো আমি 1 বলতে পারতেছি না, এখন 2 বলা লাগতেছে ভাগফল আমার। আবার খেয়াল করে দেখো, 0 থেকে তুমি 0কে 3বার বিয়োগ করলেও কিন্তু তুমি কি পাবা? 0 পাবা। এর মানে কি দাঁড়াচ্ছে? আমার ভাগফল তাহলে 3ও হইতে পারে। এবার তুমি আইসা দেখো, তুমি এইভাবে চিন্তা করে 0/0কে 1 বলতে পারতেছিলা, এইভাবে চিন্তা করে তুমি 0/0কে 1 2 3 4 ইনফিনিটি হাবিজাবি অনেক কিছু বলে ফেলতে পারতেছো। তাহলে জিনিসটা কি হইতেছে? তুমি কি ফিক্স হইতে নির্ণয় করতে পারতেছো? আসলে 0/0 জিনিসটা কি পারতেছো না, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে কি অনির্ণেয় আকার। আরেকটু উদাহরণ দিয়ে যদি বুঝাই অনির্ণেয় জিনিসটা কি, মানে যা নির্ণয় করা যায় না, এটা যদি আমি তোমাকে আরেকভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে 1⁻∞। ঠান্ডা মাথায় ভেবে দেখো, 1-এর উপর ইনফিনিটি মানে কি? 1কে ইনফিনিটি সংখ্যকবার কি করা? গুণ করা। এখন ঠান্ডা মাথায় ভাবলে তোমার মনে হবে কি 1কে যতবার গুণ করি গুণফল কি আসার কথা? 1 আসার কথা। এটা কিন্তু ঠান্ডা মাথায় ভাবলেই তুমি বুঝবা যে 1কে অনেকবার গুণ করলে তো 1ই আসবে। বাট এখানে একটা কি আছে? খুবই ছোট্ট একটা ফ্লুক আছে। ফ্লুকটা কি দেখো, 1কে আমি যদি অসীম সংখ্যকবার গুণ করি, 1কে যদি আমি অসীম সংখ্যকবার গুণ করি, আচ্ছা তো ভাই একটু পানি খাইতে গেছিলাম, দ্যাটস ওয়াই এখানে একটু হালকা আবার একই কথা রিপিট করব আমি। সেটা হলো যে 1কে যতবারই গুণ করা হয় না 1-এর সাথে, তুমি বলবা কি গুণফল 1 আসবে। 1-এর সাথে 1 গুণ করি ভাই, 1 × 1 = 1, 1 × 1 × 1 = 1, 1 × 1 × 1 × 1 তাও = 1। বাট এখানে একটা খুব সুন্দর মজা আছে আর কি। মজাটা কোন জায়গায়? তুমি দেখো, তুমি 1 থেকে বড় একটা সংখ্যা নাও, এই যে যদি আমি সংখ্যা রেখাই এখানে যদি বলি 1 আছে, 1 থেকে বড় একটা সংখ্যা তুমি 2 ধরো, 1 থেকে ছোট একটা সংখ্যা তুমি 0.5 ধরো। ওকে, মানে একটা 1-এর বাম দিকে ধরলা, একটা 1-এর ডান দিকে ধরলাম। খেয়াল করে দেখো, 1 থেকে বড় একটা সংখ্যা যখন তুমি 2 নিবা, 2কে যখন তুমি এরকম ইনফিনিটি সংখ্যকবার গুণ করবা, তুমি জানো কি গুণফলটা বড় হইতে হইতে কি হয়ে যাবে? অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে। 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 32 × 2 = 64, 128, 256, 512, 1024 হইতে হইতে অনেক বড় হয়ে যাবে। তুমি আমার বিশ্বাস না হলে আমার সামনে এখন আমি ভিডিওটা দেখতে দেখতে কী করো, 2⁻50 দাও, দেখো কত বড় মান আসে, 2⁻100 দাও, দেখো কত বড় মান আসে। তো বুঝতে পারতেছো 2কে যদি অসীম সংখ্যকবার গুণ করা হয়, গুণফলটা অনেক বড় একটা সংখ্যা আসবে, যেটাকে আমরা বলি কি অসীম সংখ্যা বা ইনফিনিটি। এখন মজাদার ব্যাপারটা কোথায়? তুমি যদি আবার 0.5টাকে নাও, কাকে নিবা? 0.5 অর্থাৎ হাফ। এখন হাফকে যদি তুমি বারবার গুণ করো, এই যে ½ তখন জিনিসটা কি হবে? হাফ, তার সাথে আবার হাফ গুণ, আবার হাফ গুণ, আবার হাফ গুণ, আবার হাফ গুণ, এরকম করে চলতে থাকবে না? সো উপরে মনে করলাম শুধু 1 গুণ হইতেছে, নিচে গুণ হবে কি 2⁻∞। 1টাকে আমি 1 জাস্ট 1 গুণ হইতেছে লিখলাম, এটাকে আর কিছু বললাম না, শুধু 1⁻∞ বললাম, ওটা নিয়ে কথা বললাম না, জাস্ট নিচে 2⁻∞ মানে আমি কি জানি একটু আগে ইনফিনিটি জেনে আসছি। এখন সামথিং ডিভাইডেড বাই কি ইনফিনিটি মানে কি আসতেছে? 0 আসতেছে। খুবই স্বাভাবিক। তুমি যদি অর্ধেককে আরও অর্ধেক করো, আরও অর্ধেক করো, এরকম করতেই থাকো, করতে করতে আলটিমেটলি কী পাবা? তুমি 0 পাবো, অর্থাৎ তোমার কাছে কোনো কিছু থাকবে না অবশিষ্ট। তো খেয়াল করে দেখো এই কথাবার্তাগুলো কেন বলতেছি। এই যে 1,
একের ডান দিকের একটা সংখ্যা নিলাম, এটার আমি বারবার গুণ করে পেলাম ইনফিনিটি। একের বাম দিকের একটা সংখ্যা নিলাম, বারবার গুণ করে পেলাম 0। আমরা কিন্তু অলরেডি জেনে আসছি, অলরেডি শিখে আসছি, বা অলরেডি তোমাদের এতটুকু বোঝার কথা আর কি যারা ভিডিওটা দেখতেছো, যে কোনো একটা ফাংশনের ভ্যালু অথবা কোনো একটা ফাংশন কারেক্ট কিনা সেটা বোঝার জন্য আমি ডান থেকে এবং বাম থেকে চেক করে দেখি কি দুই দিক থেকে আসলে ওই ফাংশনের মতো মান আসতেছে কিনা। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে f of x is equal to x plus 2, এখানে x এর ভ্যালু 2 বসাইলে আমি জানি কি আউটপুট কত হবে, 4 হবে। এর মানে কি, এর মানে হলো যে তুমি যদি x এর ভ্যালু 2 না বসায় 2.1 বসাও তুমি 4.1 পাবা। x এর হলো যদি তুমি 1.9 বসাও তখন তুমি 3.9 পাবা। অর্থাৎ তুমি 2 এর এদিক থেকে কাছে যাও তখন তোমার ভ্যালুটা 4 এর কাছে যাবে এদিক থেকে। তুমি 2 এর যদি কি ডান দিক থেকে কাছে আসো, অর্থাৎ 2.1 ডান দিক থেকে কাছে আসছো, ওকে, রাইট সাইড থেকে, তখন তোমার আউটপুটটা কি 4.1 হবে, অর্থাৎ ডান দিকের হবে, 4 এর ডান দিকে 4.1 হবে। বাট আলটিমেটলি ওই 4 এর কাছাকাছি হবে, 4 থেকে অনেক দূরে হবে না। বাট যখন তুমি 1 টু দি পাওয়ার ইনফিনিটি করতেছো, এক থেকে একটা ছোটো নিচ্ছি, একটু ছোটো 0.99999, তার উপরে ইনফিনিটি দিচ্ছ, তোমার আনসার আসতেছে 0। আর তুমি 1.00001 তার উপরে ইনফিনিটি দিছো, মিম বানাই ফেলিও না 1.000কে, যাই হোক 1.0001 তার উপরে ইনফিনিটি দিছো, তখন তোমার আউটপুট আসতেছে কি ইনফিনিটি। তাহলে খেয়াল করে দেখো, একের কাছাকাছি মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে যে মানটা তুমি কল্পনা করতেছিলে এককে বারবার গুণ করে 1 আসবে, তার কাছাকাছি কিন্তু দুই দিক থেকে কোনোভাবে আসতেছে না। এই কারণে এই ধরনের যে ব্যাপারটা সেটাকেও কিন্তু কী বলা হচ্ছে, একটা অনির্ণেয় মান বলা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি, দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 ডিভাইডেড বাই 0, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, এগুলো সবই কিন্তু আসলে কী ধরনের মান, অনির্ণেয় মান। এগুলো তুমি আসলে ফিক্স করে কিছু নির্ণয় করতে পারবা না, সংজ্ঞা দিতে পারবা। একের উপরে এককে অসংখ্যবার গুণ করো, একের উপরে অসীম ঘাত, সংজ্ঞা দিতে পারতেছো, বাট নির্ণয় করতে পারতেছো না। অর্থাৎ তুমি বলতে পারতেছো না যে এটার মান অসীম হবে, এই কথাটাও বলতে পারতেছো না। সো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি অনির্ণেয় অথবা ইনডিটারমিনেন্ট ফর্ম। ওকে, সো আজকের ক্লাসে অথবা আজকের এই কনসেপচুয়াল ক্লাসে আমরা কী শেখার চেষ্টা করলাম, আমি নিলয় তোমাদের কী বোঝানোর চেষ্টা করলাম অসীম কি, অসংজ্ঞায়িত বলতে কি বোঝায়, অসংজ্ঞায়িত ফাংশনের কিছু উদাহরণ ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বুঝাইছি। এরপরে অনির্ণেয় আকার বা অনির্ণেয় ফাংশন বলতে কি বোঝায়।